আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, একটি সংবাদ শিরোনামের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের একটি লিডিং দৈনিক গত 22 আগস্ট এই নিউজটি করেছিল, নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামাত, অধিকাংশ ইসলামী দলের না। ভোটের রাজনীতিতে জোট আছে এটা আমরা জানি। বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বামপন্থী বা অন্যান্যদের একটি জোট এবং বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন রাজনৈতিক দলগুলোর একটি জোট। এটি আমরা দীর্ঘদিন ধরে দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি। 5ই আগস্টের পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। সেই প্রেক্ষাপটে বিগত দিনে বিএনপির সবচেয়ে বড় পার্টনার ছিল জামাত ইসলামী। তারা বিএনপির সঙ্গে জোটে থাকছেন না, অথবা বিএনপি নির্বাচনে যাদেরকে নিয়ে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে জামাত ইসলামী থাকছেন না, এটি মোটামুটি এখন নিশ্চিত হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন ছিল রাজনৈতিক দল হিসেবে অনেকে বড় না হলেও বিশেষ বিশেষ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ নিঃসন্দেহে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবেই নির্বাচন করবেন, এরকমটি মনে করার যথেষ্ট কারণ আছে। ঘটনা পরস্পরাই ইসলামী রাজনৈতিক দলগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ তারাও বিএনপির সঙ্গে জোট অথবা সমঝোতামূলকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, এমন একটি আলোচনা বা এমন একটি প্রেক্ষাপট আছে। সব মিলিয়ে জামাত ইসলামী এই প্রথম। এর আগে জামাত ইসলামী যতবার জোটের রাজনীতি করেছে প্রত্যেকবারই তারা দ্বিতীয় বা তৃতীয় রাজনৈতিক দল হিসেবে জোটে অংশগ্রহণ করেছে, অর্থাৎ অন্যের নেতৃত্বে তারা জোটে ছিল। এবার জামাত ইসলামী নিজেরা নেতৃত্ব দিয়ে একটি জোট গঠনের প্রক্রিয়া তারা শুরু করেছে এবং সেখানে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল তাদের সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক ঐক্যমত্যের বিষয়টি সামনে এসেছে। যদিও জামাত ইসলামী ইতিমধ্যে পৃথকভাবে 300 রাজনৈতিক আসনে তারা সংসদীয় আসনে তারা প্রার্থী ঘোষণা করেছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও দেশের নানা জায়গায় প্রায় সকলেই আসনেই তারাও ইতিমধ্যে পৃথক প্রার্থী ঘোষণা করেছেন। এগুলো কিভাবে সমঝোতা হবে, কিভাবে জোটবদ্ধ হবেন, এটি বোধহয় নির্বাচন প্রক্রিয়া আরও এগোনোর পরেই আমরা স্পষ্টভাবে জানতে পারবো। তবে ইসলামী রাজনৈতিক দল নিবন্ধিত হিসাবে আছে 10টি। এছাড়াও বিভিন্ন আলেমদের নেতৃত্বে ছোট ছোট অনেকগুলো রাজনৈতিক দল আছে। হেফাজতে ইসলাম সহ কয়েকটি প্ল্যাটফর্ম আছে যেগুলো রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদেরকে মনে করেন না, কিন্তু ইসলামপন্থী রাজনীতিতে তাদের ভাষ্য বা তাদের ভোকাল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যেটি আলোচনা এমনও হচ্ছে, জোট না হলেও অন্তত ইসলামপন্থী ভোটগুলো এক বাক্সে আনার ক্ষেত্রে একটা তৎপরতা জামাতের পক্ষ থেকে চালানো হয়েছিল, যেটি প্রায় ধরতে গেলেই ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে, এমনটি এখন পর্যন্ত এই নিউজের বুনিয়াদে বলা যায়। এটি মোটামুটি বলা যায় যে এটি তেমন সাফল্য লাভ করছে না। এক্ষেত্রে ওই পত্রিকার সঙ্গে আলোচনায় জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ জামাত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে আলেম ওলামা ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন যত কাছে আসবে আমাদের প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে। অনেক ইসলামী দল জামাতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, আরও সময় গেলে আশা করি একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা দেখতে পারবেন। এ প্রসঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দির সঙ্গে যে কথা হয়েছে তিনি বলেন, দলীয় দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জামাত ইসলামের সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভাবনাই আমি দেখি না। এ পর্যন্ত দল আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, তবে দলটির নেতারা জামাত ইসলামী ছাড়া অন্য সমমনা দলগুলোর সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ জামাত ইসলামী বাদে অন্য ইসলামী রাজনৈতিক দলগুলো নিয়ে আরেকটি পৃথক জোটও আগামী নির্বাচনে দেখা যেতে পারে, এমন সম্ভাবনার কথাই এই নেতা বলছেন। আলোচিত নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ প্রসঙ্গে যুগান্তরকে জানান, ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামাত ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না তার দল। তিনি বলেন, নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনো তেমন কিছু ভাবছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক ও কথাবার্তা হয়েছে, তবে জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল আলোচনা আমরা করিনি। জামাতও আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট। মাওলানা মওদুদী সাহেবের যে চিন্তাধারা তার সঙ্গে ঐতিহ্যগতভাবে আমাদের চিন্তাধারার পার্থক্য রয়েছে, সেটিই মূল পার্থক্য। এছাড়া জামাতের সঙ্গে আমাদের বৃহত্তর ইসলামিক উম্মার চিন্তার জায়গায় পার্থক্য তো আছেই।
এসব পার্থক্যের কারণেই এখনো মূলধারার আলেম সমাজ জামাত ইসলামকে সমর্থন করেননি। মাওলানা মামুনুল ইসলামের এই কথাটি আসলে জামাতের সাথে অন্য ইসলামী রাজনৈতিক দলের ঐক্য না হওয়ার মূল কথা এমনটি ধরে নেওয়ার অনেকগুলো সঙ্গত কারণ আছে। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেন, মাঠ পর্যায়ে জামাতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা আছে। আমরা আলেমদের নিয়েই চলি, আলেমদের মতামতের বাইরে আমরা যাব না, খুব স্পষ্টভাবেই তিনি বলছেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি তিনি বলেন, রাজনৈতিকভাবে জামাতের সঙ্গে যোগাযোগ থাকলেও ভোট ও জোট নিয়ে কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে তারা রয়েছেন। এ লক্ষ্যে তারা একাধিকবার কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামী দলের সঙ্গে বৈঠকে বসেছেন। তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু জামাতের সঙ্গে জোটের ব্যাপারে কারো আগ্রহ নাই। অর্থাৎ তিনিও এক্ষেত্রে এই কথাটাই বলছেন যে ইসলামপন্থীদের জোট এক বাক্সে আনার জন্য তারা কাজ করছেন, কিন্তু সেটি জামাতের নেতৃত্বে বা জামাতের সঙ্গে নয়। এরকম আরও অনেক আলেমা ওলামা ধর্মীয় নেতৃবৃন্দ তারা এই কথাগুলো বলেছেন। গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমি। তিনি বলছেন, জামাতের সঙ্গে আমরা জোটে যাচ্ছি এ কথা বলতে চাই না, তবে আমরা ইসলামী শক্তির ঐক্য চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা একসঙ্গে ছিলাম সবাই মিলে দেশ গড়তে চাই। বিরোধী শক্তির একটি মজবুত প্ল্যাটফর্ম থাকলে রাজনীতিতে ভারসাম্য আসবে। দলের অন্য এক নেতা জানান, দলটি বিএনপির সাবেক জোটসঙ্গী হওয়ায় শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে মিলে নির্বাচন করতে পারেন, আলোচনা আছে। অর্থাৎ ইসলামী রাজনৈতিক দলের কেউ কেউ যে বিএনপির সঙ্গেও নির্বাচন করতে পারেন এমন কথা আছে। চরমোনাই পীরের দলের পক্ষ থেকে জামাতের সঙ্গে ঐক্যের সম্ভাবনার কথা বলছেন, যদিও একাধিকবার জামাত ইসলামকে চরমোনাই পীর মুনাফিক বলেছেন প্রকাশ্য বক্তৃতায়। এমনকি তিনি এও বলেছেন যে কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে সেই দেশে ইসলাম কায়েম করা সম্ভব হলেও জামাত ইসলামী কোনো রাষ্ট্র যদি দখল করে সেই রাষ্ট্রে ইসলামের অস্তিত্ব থাকবে না, এরকমটাই তিনি এর আগে বলেছেন। এবং জামাতের সঙ্গে যাদেরই এই পর্যন্ত ঐক্য হয়েছে তারা বিনাশ হয়ে গেছেন। বিএনপির কথাও তিনি বলেছেন, বিএনপি জামাতের সঙ্গে ঐক্য করে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কথাও তিনি বলেছেন। আরেকজন নেতার একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমিয়তে উলামে ইসলাম বাংলাদেশের একাংশের মহাসচিব ডক্টর মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম বলেন, জামাতের সঙ্গে আমরা ভোটের সঙ্গী হব না। ইসলাম এবং দেশের কল্যাণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম এবং দেশের কল্যাণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। দুই শক্তির ঐক্য থাকলে দেশ এগিয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে জাতীয়তাবাদী ইসলামী শক্তির ঐক্য যেটি বিএনপির সঙ্গে দীর্ঘদিন ছিল সে কথাটি তিনি মেনশন করছেন। কি হবে আমরা জানি না। ইসলামী দলগুলো জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছেন না, সবগুলো দল, এ বিষয়ে আমরা নিশ্চিত। তবে ঐক্যর প্ল্যাটফর্ম কি হবে, জামাতের সঙ্গে কারা যাবেন, কারা আলাদা ইসলামী রাজনৈতিক দলগুলো জোট করবেন, কিংবা কারা বিএনপির সঙ্গে জোট বা সমঝোতা করে নির্বাচন করবেন, এগুলো আরও স্পষ্ট হতে আরও কিছুদিন সময় লাগবে, এমনটা বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার এর ছোট্ট কিছু ইতিহাস আছে, আমি আপনাদেরকে একটু ধরে ধরি। আমরা জানি স্বাধীনতার আন্দোলন বা স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলামী সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সেই বিতর্ক তাদের পিছু ছাড়েনি। তারা এ কারণে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন অপ্রাসঙ্গিক ছিলেন। ঘটনা পরস্পরে কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করা, রাজনীতিতে নানা আন্দোলন, জোটবদ্ধ হওয়া, নানা রাজনৈতিক দলের আনুকূল্য পেয়ে জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক দল এখন বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই প্রাসঙ্গিক হয়ে গেছেন। এমনকি জামাত ইসলামী বেশ প্রভাব বিস্তারেও সক্ষম হয়েছেন, এটি বাস্তবতা। আমরা জানি 72-73 সালে এই দলের নেতারা অনেকে জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা জেল থেকে বের হয়ে একটি ইসলামী রাজনৈতিক দলের একটি পৃথক প্ল্যাটফর্ম গঠন করার চেষ্টা করবেন। এটি গোলাম আজম সাহেবের আত্মজীবনীতে যদি কেউ পড়ে থাকেন তাকে সেখানে আপনারা পাবেন, তিনি স্পষ্ট লিখেছেন। সেক্ষেত্রে জামাত ইসলামীর পূর্ব পাকিস্তানের আমির মাওলানা আব্দুর রহিম স্বাধীন বাংলাদেশের জামাত ইসলামী নামে কোনো রাজনৈতিক দল ওই নামে পরিচালনা করতে তিনি অনাগ্রহী ছিলেন। তারা জেল থেকে মুক্তি পাওয়ার পরে 1979 সালের নির্বাচনে আইডিয়াল নাম করে একটি প্ল্যাটফর্মের কথা আমরা জানি, যেই প্ল্যাটফর্মে 7টি ইসলামিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তার পূর্বে আরেকটি কথা বলে নেই, এই প্রক্রিয়ায় মুসলিম লীগকে আহ্বান করা হয়েছিল,
কিন্তু মুসলিম লীগ তাদের নিজেদের নাম এটি অ্যাবলিশ করতে রাজি হননি। আর প্ল্যাটফর্মের নাম যেহেতু আলাদা হবে সেহেতু মুসলিম লীগ এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হননি। ফলে ৭৯ সালের নির্বাচন মুসলিম লীগ পৃথকভাবে করেছে। আইডিএল ৭টি রাজনৈতিক দলের জোট, যার নেতৃত্বে ছিলেন মূলত নিজামে ইসলামী পার্টির মাওলানা সিদ্দিক আহমেদ এবং জামাত ইসলামের পূর্ব পাকিস্তানের আমির মাওলানা আব্দুর রহিম। তাদের নেতৃত্বে নিজামে ইসলামী পার্টি, জামাত ইসলামী, খেলাফতে রাব্বানি পার্টি, পিডিপি, ইসলামিক পার্টি, ইমারত পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি, এই ৭টি রাজনৈতিক দলের একটি জোট হয়েছিল এবং সেই জোট ৭৯ নির্বাচনে ৬টি আসন পেয়েছিল। অপরদিকে মুসলিম লীগ ১৪টি আসন পেয়েছিল। এই ৬টি আসনের মধ্যে জামাত ইসলামের মাওলানা আব্দুর রহিম বরিশালের একটি আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই দলের গঠন প্রক্রিয়ায় প্রথম দিকে যে কমিটি ছিল, প্রথম কমিটি, সেটি হলো মাওলানা সিদ্দিক আহমেদ সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এবং পিডিপির অ্যাডভোকেট শফিকুর রহমান তিনি সেক্রেটারি ছিলেন। কিন্তু জামাত সাংগঠনিকভাবে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বেশি প্রভাবশালী হয়, তারা এই নেতৃত্ব মানতে পারেননি। ফলে তাদের সাথে একটা বিরোধ প্রায় শুরুতে ছিল। পরবর্তীতে একটি তলবি সভা বা রিকুইজিশন মিটিং করে মাওলানা আব্দুর রহমানকে চেয়ারম্যান এবং মাওলানা রহিমকে চেয়ারম্যান এবং মাওলানা আব্দুস সোবহানকে সেক্রেটারি করে জামাত ইসলামী এই আইডিএলের নিয়ন্ত্রণ তারা নিজেরা নিয়ে নেয়। দীর্ঘদিন বিরোধ করার পরে নিজামে ইসলামী মাওলানা সিদ্দিক আহমেদ তিনি নিজামে ইসলামী পার্টিকে পুনর্গঠন করেন। কিন্তু অন্য ৫টি রাজনৈতিক দল জামাতের সাথে এই মাওলানা আব্দুর রহিম এবং মাওলানা আব্দুস সোবহানের নেতৃত্বে বিলীন হয়ে যায়। অর্থাৎ জামাত আইডিএলটি দখলে নেন বা নিয়ন্ত্রণে নেন। ফলে সেই সময় ইসলামিক এই প্ল্যাটফর্মটি একেবারে পরিপূর্ণ রূপ পায়নি এবং সেজন্য জামাতকেই অনেকে দায়ী করেন। পরবর্তীতে ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময় আপনাদের অনেকের স্মরণ থাকার কথা, হাফিজি হুজুর রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বিএনপির প্রার্থী বিচারপতি আব্দুস সাত্তারের বিপক্ষে। তখন তিনি একটি ইসলামী প্ল্যাটফর্ম গঠনের ডাক দিয়েছিলেন। সকল ইসলামী রাজনৈতিক দলগুলোকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সকলেই সাড়া দিয়েছিল। এমনকি জামাত ইসলামীও সেখানে অংশগ্রহণের জন্য যায়। কিন্তু মাওলানা আবুল আলা মওদুদি, যিনি জামাতের রাজনীতির রূপকার এই উপমহাদেশে, তিনি তার ইসলাম সম্পর্কে, রসুল সম্পর্কে তার কিছু ভ্রান্ত কথাবার্তা নিয়ে মূল ইসলামী বা হক্কানি আলেমদের মধ্যে একটা তীব্র বিরোধ ছিল। হাফিজুর জামাত ইসলামকে মাওলানা আবুল আলা মওদুদির যে সমস্ত ভ্রান্ত কথা রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আছে, সেগুলো সম্পর্কে একটা পরিষ্কার বিবৃতি দিয়ে এই প্ল্যাটফর্মে আসার জন্য তিনি আহ্বান করেছিলেন। জামাত মওদুদির এই সমস্ত ভ্রান্ত নীতি যেগুলো আলেমরা বলেন সেগুলো থেকে বের হতে চাননি, তারা কোনো বিবৃতি দেননি এবং তারা সেই প্রক্রিয়ায় আর সম্পৃক্ত হননি। ফলে এ দফাও জামাত এই ইসলামী প্ল্যাটফর্ম গঠনের চিন্তার মধ্যে প্রবেশ করতে পারেননি। সেক্ষেত্রেও তাদের রাজনৈতিক ইগো অর্থাৎ মওদুদিবাদকেই তারা আঁকড়ে রেখেছিলেন। দেশের অধিকাংশ হাক্কানি আলম, বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক যে ইসলামপন্থী রাজনীতি, তারা কেউই জামাতকে নীতিগতভাবে কোনো কারণেই সমর্থন করার কোনো কারণ নেই। তো এই প্রেক্ষাপটে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া এটি খুব কঠিন কাজ, এটি মোটেও সহজ কাজ না। আমি আগেও বলেছি যে জামাতের আগে অন্যদের নেতৃত্বে ছিল, এখন নিজের নেতৃত্বে দিয়ে ইসলামিক প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা করছে। যেহেতু হক্কানি আলেমরা এবং কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা মওদুদিবাদকে ইসলাম সম্পর্কে অত্যন্ত কটাক্ষমূলক ভ্রান্ত ধারণা মনে করেন, সুতরাং নির্বাচন এবং ক্ষমতার জন্য তারা জামাতের নেতৃত্বাধীন জোটে যাবেন না, এটি স্পষ্টভাবে বিবেচনা করার যথেষ্ট সুযোগ আছে। তবে শেষ কথা বলার কোনো সুযোগ কখনোই রাজনীতিতে যে থাকে না, এটা তো আমাদের অতীত ইতিহাসই বলে। আমরা এভাবে ধরে নিতে পারি বিএনপির নেতৃত্বাধীন একটি জোট, যেখানে এই যে জামাত এনসিপিকে কাছে টানার চেষ্টা করছে, এনসিপিও যদি বিএনপির জোটে ইলেকশন করে আমি অন্তত আশ্চর্য হব না। এমনকি এনসিপি পরস্পর মতবিরোধে দুই ভাগ হয়ে এক ভাগও যদি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে বা জোটে এসে আসন সমঝোতার সম্ভাবনাই বেশি আছে, তারা অংশগ্রহণ করেন, এটির বাংলাদেশের রাজনীতিতে বাস্তবতা হিসাবে দেখলে আমার মনে হয় আশ্চর্য হওয়ার সুযোগ নেই। ফলে পথ পরিক্রমায় আরও অনেক নতুন ডাইমেনশন আমাদের সামনে আসবে, সেগুলো দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইসলামী রাজনৈতিক দল এক বাক্স নীতিতে যদি যায়ও,
সেটি জামাতের নেতৃত্বে হবে না, সেটি হয়তো আলাদা কোনো প্ল্যাটফর্ম হতে পারে। জামাতের নেতৃত্বে চরমোনাই পীরের সঙ্গে একটা আসন সমঝোতা হতে পারে, জোটও হতে পারে। সেই জোটে আরও অনেকে থাকতে পারেন, যেমন গোবিন্দচন্দ্র প্রামাণিককে আমরা দেখেছি, তার সঙ্গে চরমোনাই পীরের রাজনৈতিক দল এবং জামাতের একটা সখ্যতার বিষয় সামনে এসেছে। এগুলো কিভাবে নিষ্পত্তি হবে সেগুলোও দেখার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে রাজনীতিতে কী পরিস্থিতি সামনে আসছে সেটি দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।